শুরু হলো পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ধরার প্রক্রিয়া। এই একটি কাগজ না থাকলে আপনার নামও বাদ পড়তে পারে ভোটার লিস্ট থেকে। সব কাজ ছেড়ে এক্ষুনি রেডি রাখুন এই একটি আইডি কার্ড। দেখাতেই হবে এই কার্ড, নইলে আপনার নাগরিকত্বই পড়বে প্রশ্নের মুখে। এদিকে গবেষণা রিপোর্টেই চাঞ্চল্য, উঠে এসেছে ভয়াবহ তথ্য। পশ্চিমবঙ্গে প্রায় 14 ভাগ ভোটারই ভুয়ো, আর সেই প্রেক্ষিতেই এসআইআর নিয়ে চলছে রাজনৈতিক লড়াই। মুখে যদিও তৃণমূল বলছে না, কিন্তু বিজেপির অভিযোগ আসলে নাকি ভেতরে ভেতরে তৃণমূলও সমর্থন করছে এসআইআরকে। এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত লাগোয়া এলাকায়। নথি জোগাড়ে ব্যস্ত হাজার হাজার মানুষ, কারণ নাগরিকত্ব প্রমাণের চাপ বাড়ছে। বাংলাদেশ নেপাল থেকে আসা নাগরিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও শুরু হয়েছে ইতিমধ্যেই। শুধু বিহারেই ভোটার লিস্ট থেকে কেটে ফেলা হচ্ছে 3 লক্ষ নাম। শুধু ভোটার লিস্ট নয়, অন্যদিকেও দাগ পড়ছে। এসএসসির দাগি তালিকা প্রকাশ পেয়েছে, যেখানে ধরা পড়েছে কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক ঘনিষ্ঠদের নাম। রাজ্য রাজনীতিতে বয়ে চলেছে তীব্র ঝড়। তার উপর শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, দুর্নীতির 80% টাকা গিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে। ফলে উত্তাল রাজনীতি, চাপের মুখে শাসক দল। আর এর মধ্যেই সামনে এসেছে এক সমীক্ষার ফল। নিজের রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা পড়েছে বড়সড় ধাক্কায়। কিন্তু বিস্ময়কর তথ্য আরও এক জায়গায়। মোদির পর দেশের মানুষ কাকে প্রধানমন্ত্রী দেখতে চান? সর্বভারতীয় সমীক্ষায় 84% মানুষ সমর্থন দিয়েছেন এক নেতাকে। নাম শুনলে আপনিও চমকে উঠবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটির প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য ভীষণ জরুরি। কোথায় ভুয়ো ভোটার, কোথায় নাগরিকত্বের নথি, কোথায় দুর্নীতি, আর কে হতে চলেছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, সবকিছু জানবেন এখানেই। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তবে এখনই লাইক করে দিন, যাতে আরও অনেকে সত্যিতে জানতে পারে। শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবার, কারণ আগামী দিনে আপনার নামও বাদ পড়তে পারে ভোটার লিস্ট থেকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে, যাতে এই ধরনের জরুরি খবর এক মুহূর্তেও মিস না করেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনার মতে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে সত্যিই ভুয়ো ভোটার ধরা পড়বে, নাকি এর আড়ালে অন্য রাজনৈতিক খেলা লুকিয়ে আছে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, পশ্চিমবঙ্গে প্রায় 14 ভাগ ভুয়ো ভোটার। এসআইআর শুরুর আগেই গবেষণা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। তো দেশ জুড়ে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চলমান বিতর্ক এখন পশ্চিমবঙ্গেও পৌঁছেছে। বিহারে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার পুনর্বিবেচনা অভিযান চলাকালীন লক্ষ লক্ষ নাম বাদ দেওয়ার পর এখন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন যে রাজ্যের ভোটার তালিকার প্রায় 13% নাম জাল বা মৃতদের। বিহারে 65 লক্ষের বেশি ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পর নির্বাচন কমিশন এখন ইঙ্গিত দিয়েছে যে পশ্চিমবঙ্গেও এসআইআর প্ররোচনা চালানো হবে। তবে কমিশন এই প্রক্রিয়ার সময়সীমা স্পষ্ট করেনি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার শেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধন 2002 সালে করা হয়েছিল। গত 22 বছরে এই তালিকাটি সঠিকভাবে পর্যালোচনা করা হয়নি, যার কারণে মৃত এবং নকলদের নাম বাদ দেওয়া হয়নি। সাথে সাথে গবেষণায় দাবি করা হয়েছে যে বিহারের মতো পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়ও মৃত মানুষের নাম বৃহৎ পরিসরে নিবন্ধিত রয়েছে। 2004 সালের তালিকায় রাজ্যে প্রায় 4,75,00,000 ভোটার ছিল। 20 বছর পরে স্বাভাবিক মৃত্যুর হার এবং বয়সের ভিত্তিতে অনুমান করা হয়েছিল যে এই প্রায় 1 কোটি মানুষ আর বেঁচে নেই। তবুও তাদের নাম ভোটার তালিকা থেকে সরানো হয়নি। গবেষণা অনুসারে 1986 থেকে 2006 সালের মধ্যে জন্মগ্রহণকারী এবং 18 বছর বয়স পূর্ণকারী নতুন ভোটারদের যোগ করার পর এবং মাইগ্রেশন বাদ দেওয়ার পর 2024 সালে পশ্চিমবঙ্গে বৈধ ভোটারের সংখ্যা প্রায় 6,57,00,000 হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের তথ্যে এই সংখ্যা 7,61,00,000 হিসেবে রেকর্ড করা হয়েছে, অর্থাৎ প্রায় 1,04,00,000 নাম অতিরিক্ত পাওয়া গেছে। এই পার্থক্য নির্বাচনের ফলাফলের ওপর বড় প্রভাব ফেলতে পারে। গবেষণায় আরও দেখা গেছে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকায় প্রকৃত জনসংখ্যার চেয়ে ভোটারের সংখ্যা বেশি রেকর্ড করা হয়েছে। এছাড়াও 2011 সালের পরে রাজ্য থেকে অভিবাসন তালিকায় যোগ করা হয়নি, যদিও এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। যদি এটি অন্তর্ভুক্ত করা হতো তাহলে বৈধ ভোটারের সংখ্যা আরও কমে যেত। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, আতঙ্ক। বঙ্গে এসআইআর প্রাক্কালে নথি জোগাড়ে ব্যস্ত সীমান্ত লাগোয়া মানুষ। তো বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি শেষের অন্তিম ঘণ্টা বাজিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং জেলা নির্বাচন আধিকারিকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কাগজ ঠিকমতো না দিতে পারলে খোয়া যাবে নাগরিকত্ব। এই আতঙ্কে কার্যত রাতের ঘুম উড়েছে রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকার মানুষদের। বাংলাদেশ বর্ডার লাগোয়া মুসলিম অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ জেলায় স্ট্যাম্প পেপার নিয়ে জন্মের বিলম্বিত শংসাপত্র তুলতে মানুষের ঢল নেমেছে। এলাকার পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, আদালতের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে জন্মের শংসাপত্রের ভুল শুধরানো, ডিজিটাইজড অথবা নতুন বিলম্বিত শংসাপত্রের আবেদন জানাচ্ছেন তারা। এইসব অঞ্চলে শহরের মতো জন্মের শংসাপত্র থাকাটা অত স্বাভাবিক না। প্রত্যন্ত এলাকার বরিষ্ঠ মানুষদের অধিকাংশেরই বাড়িতে জন্ম। চাষ আবাদ বা দিনমজুরের কাজ করা দরিদ্র মানুষজন কোনোদিন বার্থ সার্টিফিকেটের প্রয়োজনীয়তা অনুভব করেনি। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, মুখে না বললেও এসআইআরকে সমর্থন করছে তৃণমূল, দাবি বিজেপির।
তো নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে যে মুখে বিরোধিতা করলেও বাস্তবে তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি নথি প্রকাশ করে এই দাবি করেছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল ইতিমধ্যে কয়েকটি জেলার বুথ লেভেল এজেন্টের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তৃণমূল বাইরে নো এসআইআর বলে আন্দোলন করছে, কিন্তু কমিশনের খাতায় তারা ইএস এসআইআর বলছে। তার মতে তৃণমূল ভেতরে এক কথা বলেছে আর বাইরে কর্মীদের অন্য কথা বোঝাচ্ছে। জগন্নাথের কটাক্ষ, যদি সাহস থাকে তাহলে তৃণমূল তাদের বিএলএ 1 নম্বর তালিকা প্রত্যাহার করুক। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, এসআইআরকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। তার ব্যাখ্যা, বিজেপি যাতে বুথে ফাঁকা মাঠ না পায় সেই জন্য কৌশলগত কারণেই তৃণমূল এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। কুণাল ঘোষের দাবি, এই প্রস্তুতি নেবার উদ্দেশ্য হলো এসআইআর প্রতিহত করার লড়াই বুথ থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত চালিয়ে যাওয়া। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। দুর্নীতির 80% টাকা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, বোমা ফাটালেন শুভেন্দু। উত্তাল রাজ্য রাজনীতি। তো রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ফের তৃণমূলের বিরুদ্ধে সরব রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নির্বাচিত সরকারের উচিত সংবিধান মেনে কাজ করা। কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে চাকরি দিতে পারে না। এতদিন আমরা দাবি করেছিলাম মমতা সরকার চাকরি চুরি করেছে। আজ সুপ্রিম নির্দেশের পর গোটা দেশ দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতি করেছেন। যদি 1804 জন দাগি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই সরকার ভুয়া দাগি সরকার। পাশাপাশি শুভেন্দু বলেন, শাসক দল নিজেই স্বীকার করেছে তারা চাকরি চোর। এই দুর্নীতির সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রীর। প্রকাশিত তালিকাও অসম্পূর্ণ, সেখানে প্রার্থীদের ঠিকানা, সাবজেক্ট এবং ক্যাটাগরির উল্লেখ নেই। এখানেও সরকারের অস্বচ্ছতা স্পষ্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 1400 জন প্রার্থীর অ্যাডমিট বাতিল হওয়ার বিষয়ে উল্লেখ করে শুভেন্দু অভিযোগ করেন, এই ঘটনায় প্রমাণিত হয়েছে যে সরকার দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের পাশে দাঁড়িয়েছে। জীবনকৃষ্ণ সাহার মতো অনেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেকের এজেন্ট হয়ে কাজ করতেন। এই দুর্নীতির 80% টাকা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। তিনি আরও অভিযোগ করেন, মমতার হাত ধরেই শিক্ষাক্ষেত্রে কার্যত বেসরকারীকরণ চলছে এবং রাজ্যের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। এসএসসির প্রকাশ করা দাগিদের তালিকায় কাউন্সিলর, বিধায়ক ঘনিষ্ঠরা। তো আদালতের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই দাগি 1804 জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে দাগিদের নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করা হয়েছে, যেখানে শাসক ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, প্রিয়ঙ্কা মণ্ডলের নাম উঠে এসেছে। মোট কথা, তারা দাগি অযোগ্য চাকরি পাবক বলে চিহ্নিত। তাছাড়া পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূল পঞ্চায়েতের সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। নাম রয়েছে বিধায়কের আত্মীয়রও। সোনারপুরের চৌহাটি স্কুলের ইতিহাসের শিক্ষিকা ছিলেন কোহেলি ঘোষ, কিন্তু তার অন্য একটি পরিচয় রয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার 3 বারের তৃণমূল কাউন্সিলর কোহেলি। শেষ পুরো ভোটে তিনি 18 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। তৃণমূলের এইরকমই একজন জনপ্রতিনিধির নাম রয়েছে দাগিদের তালিকায়। কোহেলির কথা যখন সামনে এসেছিল তখন চৌহাটি হাই স্কুল কর্তৃপক্ষ জানায় 2019 সালের 28 জানুয়ারি স্কুলে যোগ দেন তিনি। এসএসসির সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র পরীক্ষা করেই তাকে যোগদান করানো হয়। তারপর সেই সংক্রান্ত নথি পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকের কাছে। এদিন তালিকা প্রকাশ পেতেই দেখা গিয়েছে কোয়েলের মতোই বেশ কয়েকজন প্রফেসরের নাম রয়েছে তালিকায়, যারা দাগি অযোগ্য হিসেবে চিহ্নিত। বস্তুত প্রথমে দাগি অযোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন, কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই তালিকা হঠাৎ প্রত্যাহার করা হয়। এই অঘটন ঘিরেই কমিশনের দপ্তরে তৈরি হয় নাটকীয় পরিবেশ। ঠিক সেই সময়ে কমিশনে হাজির হন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পরেই ফের নতুন করে প্রকাশ করা হয় সংশ্লিষ্ট দাগি অযোগ্য প্রার্থীদের তালিকা। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট এসএসসিকে স্পষ্ট জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনো ভুল ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। এটাও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে। তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। দাবি ছিল তারা যোগ্য, কিন্তু এখন অনেক অযোগ্যকেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসির কাছে অযোগ্যদের তালিকা চাই সুপ্রিম কোর্ট। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। নিজের রাজ্যেই পিছিয়ে মমতার জনপ্রিয়তায় বড়সড় ধাক্কা, বলছে সমীক্ষা। তো দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেও রাজ্য পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা কমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সমীক্ষার ফল সামনে আসার পরই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। সমীক্ষা অনুযায়ী 36% জনপ্রিয়তা নিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। তারপরে 12.5% গ্রহণযোগ্যতা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ফেব্রুয়ারির সময় সমীক্ষায় তার গ্রহণযোগ্যতা ছিল 10.5%, যা এবারে বেড়েছে। জনপ্রিয়তার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। এরপর চতুর্থ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে নীতিশ কুমার, স্ট্যালিন, পিনারাই বিজয়ন, রেবন্ত রেড্ডি, মোহন যাদব, হিমন্ত বিশ্ব শর্মা এবং দেবেন্দ্র ফডনবিস। তবে এই সমীক্ষায় উঠে আসা সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, দেশজুড়ে জনপ্রিয়তা বাড়লেও নিজের রাজ্য পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কমেছে। গত ফেব্রুয়ারিতে তার গ্রহণযোগ্যতা ছিল 46%, যা এবার নেমে এসেছে মাত্র 30%। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বিস্ময়কর সমীক্ষা,
মোদির পর কাকে প্রধানমন্ত্রী দেখতে চান ভারতীয় জনতা? 84% সমর্থন পেলেন এই নেতা। তো আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর কে ভারতের হাল ধরবেন? এই প্রশ্নটি এখন প্রতিটি ভারতীয়ের মনে ঘুরছে। দেশের রাজনৈতিক মহলের পরবর্তী বড় মুখ কে হবেন তা জানতে সবার মধ্যেই কৌতূহল। 2029 সালের সাধারণ নির্বাচনের পর ভারতের শাসনভার কার হাতে থাকবে তা নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি একটি অনলাইন সমীক্ষায় এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। ইউপিউকে লাইভের করা সেই সমীক্ষার ফলাফল চমকে দিয়েছে রাজনৈতিক মহলকে। সমীক্ষায় অংশ নেওয়া বেশিরভাগ মানুষই তাদের পছন্দের নাম স্পষ্ট করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন 84% মানুষের সমর্থন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 12% মানুষ পছন্দ করেছেন, আর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিকে সমর্থন জানিয়েছেন 4% মানুষ। এই ফলাফল থেকে স্পষ্ট যে মানুষ যোগী আদিত্যনাথকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।